আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে গিয়ে যদি কেউ জেলখানার ১৪ শিকের সামনেও যায় বা পুলিশ তার বাড়িতে আসে, সে কিন্তু মানে সমাজে সংসার অবাঞ্ছিত বলে ঘোষণা করা হয় তাকে, এরকম। আর সেখানে হচ্ছে যার কথা আমরা জানি তিনি হচ্ছেন সম্ভবত, তার নাম সাদ্দাম। সাদ্দাম ভাই উনি হয়তো আপনার আওয়ামী লীগ করার কারণে আপনার ৯-১০ মাস আগে হয়তো গিয়েছিল আপনার জেল কারাগারে। তো একটা ছেলে মানুষ যাওয়ার পরে তার পরিবার বা তার সংসার বা মানে পুরো ইয়েতে তার যে ওয়াইফ যিনি থাকেন তার যে কী পরিস্থিতি হয়, এটা যিনি থাকেন তিনিই জানেন। আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জুলাই ২৫-এর পরে আপনার যত নেতাকর্মী আছেন, যারাই আছেন, প্রত্যেকের কিন্তু সংসার জীবনে অনেকে ডিভোর্স হয়ে গেছে, অনেকের দেখা গেছে যে পরিবারে আত্মীয় স্বজন তাদের হয়তো বাসা থেকে বের করে দিয়েছে, অনেকে নিজে স্বেচ্ছায় চলে আসছে, অনেকে নির্বাসিত। তো এইখানে আসলে আপনার যিনি মারা গেছেন ওনাকে আমি বলবো উনি সময়ের পরীক্ষিত তার সবচাইতে কাছের একজন বন্ধু বলেন, সহযোদ্ধা বলেন, সহধর্মিণী বলেন। এই যে দেশের এই ক্রান্তি লগ্নে আপনি দেখেন মা বাবা ভাই বোন কে আছে বর্তমানে, যারাই মনে করেন জেল হাজতে আছে। তো বেশিরভাগই দেখা যায় যে ভাই বোন বা ভাইয়েরা বা হয়তো বা কোনো উকিলের এভাবে করে নিয়োগ করা হয়, সেইখানে একটা মহিলা মানুষ হয়ে হাজব্যান্ডের জন্য এভাবে করে লড়া, প্রতিনিয়ত লড়া, এটা কিন্তু আসলে চারটিখানি ব্যাপার না। আর ওনাকে যখন অ্যারেস্ট করে নিয়ে গেছে, তারপরে তার উপর দিয়ে কি গেছে, তার দুগ্ধপোষ্য শিশু এবং তার পরিবারের উপরে কি গেছে, এটা তো আসলে যাদের উপর দিয়ে যায় তারাই জানে, অন্য কারো কিন্তু বোঝার কথা না। তো সেদিক থেকে যদি বলি তাহলে হয়তো সাদ্দাম ভাই ওনার ওয়াইফ উনি হয়তো মারা গেছে এই কারণে, কারণ আমরা জানি যে একজন প্রসূতি মা যিনি আর কি সদ্য বাচ্চা হয়, এমনিতেই মেয়েদের হচ্ছে আপনার মেন্টালি ফিজিক্যালি মেয়েরা বিভিন্ন রকম হরমোনাল ইমব্যালেন্সে থাকে। অনেকের মধ্যে আপনার হচ্ছে এমনিতে নর্মালি দেখা যায় যে সুইসাইডাল সিমটম আসে, তারপরে হচ্ছে গিয়ে আপনার কিলিং একটা সিমটম আসে। তো সেই দিক থেকে উনি এতটা পথ উনি জার্নি করে এই ছোট একটা কোলের বাচ্চা নিয়ে পর্যন্ত আসা, এটা কিন্তু চারটেখানি কথা না। উনি একা মহিলা মানুষ হয়ে এই সমাজ সংসার প্রত্যেকের মানে মুখের উপর দিয়ে কতখানি হিম্মত থাকলে একটা মানুষ এই পর্যন্ত আসতে পারে, আমি ভুক্তভোগী, আমি নিজেও জানি। কারণ এটা আসলে আপনারা যত সহজ মনে করতেছেন তত কিন্তু সহজ না। উনি গত ৯ মাস ধরে ওনার হাজব্যান্ডের জন্য কিন্তু অনেক চেষ্টা করেছেন যে একটা বার হয়তো যদি হাজব্যান্ড বাচ্চাটাকে কোলে নিতে পারতো, বা বাচ্চাটার যদি তার বাবার কোলে চড়তে পারতো, বা একটাবার হাত ধরতে পারতো। আপনারা দেখেন এটা কতটা হৃদয় বিদারক হলে এরকমটা হয়। একটা বাবা তার সন্তানকে কোলে নিতে পারছে না, একটা বাবা তার সন্তানের মাথায় হাত দিবে সেটা পর্যন্ত দিতে পারেনি। তো সেই দিক থেকে লাস্ট যেদিন হচ্ছে ওনাকে আপনার কোর্টে তোলা হলো, সেদিন হয়তো ওনার ফ্যামিলি মেম্বারকে বলে সাদ্দাম ভাই নাকি, মানে যতটুকু শুনলাম আর কি ফেসবুকে, যে বললো যে না একটাবার যদি বাচ্চাটাকে কোলে নিতে পারতো। তো জজ সাহেব নাকি বললো যে না আপনি 2 মিনিট সময় পাবেন। তো ওনার ভাই নাকি বলেছিল যে না 10টা মিনিট সময় দেন, তো কেউ তাকে সময় দেয় নাই। তো দেখেন আসলে পেরোল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 2016 সালে মানে পেরোলের একটা যেটা আইনগত নীতিমালা হলো যে আপনার যে পর্যায়ে ডিস্ট্রিক্ট যে জেলা জজ থাকে বা যিনি হচ্ছে গিয়ে আঞ্চলিক থাকেন, তিনি আপনার 12 ঘন্টার জন্য হচ্ছে একটা টাইম বেঁধে দেন যে এই টাইমের মধ্যে যদি বাবা মা আত্মীয় স্বজন পরিজন বা ওয়াইফ বাচ্চা কেউ মারা যান, যিনি আসামি থাকেন, তাহলে তারে হচ্ছে আপনার 12 ঘন্টা 2 থেকে 12 ঘন্টার মতন একটা টাইম দেওয়া হয়, যে টাইমটার মধ্যে সে তার ফ্যামিলি মেম্বারের হয়তো জানাজা বা যে কোনো আপনার পরিস্থিতি, যে আপনার গুরুত্বপূর্ণ পরিস্থিতির জন্য এই সময়টা সে পাবে। তো সেই হিসাবে তো তিনি পেতে পারতেন একটাবার, তো জেলে তার বাচ্চাকে হয়তো সে কোলে নেওয়ার জন্য বা এই করার জন্য একটু সময় সে পেতে পারতেন, কিন্তু সেই সময়টা তো তাকে দেওয়া হয়নি। আর কালকে যখন মারাই গেল একটা মানুষ, মানে তার জন্য কি পারা যেত না 10টা মিনিট সময় দেওয়ার জন্য? তো এই দায়ভার কে নেবে? এই দায়ভার কি বর্তমান যে আপনার মহাজন সরকার উনি নেবেন? এই দায়ভার কি বর্তমান যারা ছাত্র জনতা তারা নেবেন? তারা নিজেরাও তো কোনো পরিবারের সন্তান। আর এখন এই কথা বলবে যে 16 বছর আপনারা কোথায় ছিলেন? আওয়ামী লীগের আমলে পেরোলে তো অনেক এরকম হয়েছে, অনেকের যার যে মারা গেছে তাকে দেখতে গিয়েছে, তাদের জন্য সময় দেওয়া হয়েছে, এরকম তো কারো বেলায় হয়নি। আর পৃথিবীতে মনে হয় প্রথম বাংলাদেশে যেটা হলো, মানে কোনো মৃত ব্যক্তি তার গাড়িতে করে হচ্ছে তার স্বজনের কাছে যেতে হলো, যে তার শেষ বিদায়
আদায়ের জন্য। তো দেশটাকে তো আসলে সার্কাস বানিয়ে রাখা হয়েছে, আমার যেটা মনে হয় সার্কাস ছাড়া অন্য আর কি। এই যে হাদি সাহেব মারা গেলেন, আরও মুগ্ধ স্নিগ্ধ কতজন কত কিছু, তাদের জন্য আপনারা বাড়ি দিচ্ছেন, তাদের জন্য আপনারা টাকা পয়সা দিচ্ছেন, তো এদের দায়ভার কে নেবে? আপনারা কথা নাই বার্তা নেই, আপনারা হচ্ছে গুলিস্তান থেকে এখান থেকে ওখান থেকে আপনারা ডাবালা, আপনারা শশাওয়ালা, আপনারা ভ্যানওয়ালা, সবজি বিক্রি করে তাদের আপনারা উঠিয়ে নিয়ে আসছেন, কোনো কথা নেই বার্তা নেই, কিন্তু তাদের ফ্যামিলি কি হচ্ছে সেটা কি আপনারা দেখেছেন একবারও? আপনি এই যে কাশিমপুর কারাগারে যান, আপনি কেরানীগঞ্জ যান, ঢাকা কেন্দ্রীয় কারাগার যান, যে যতগুলি কারাগার আছে সেখানে যান, ছোট্ট ছোট্ট দুগ্ধপোষ্য শিশু 2 দিনের বাচ্চা 3 দিনের বাচ্চা নিয়ে নিয়ে এক একজন প্রসূতি মারা গিয়ে দাঁড়িয়েছে যে তারা দেখে আসেনি তাদের সন্তানকে। মানে এইগুলি কি অভিশাপ না? মানে আপনাদের কি মনে হয় এই দায়ভার কি চাইলে আপনারা কি ইয়ে করে ফেলতে পারবেন, সরিয়ে ফেলতে পারবেন? এদের ফ্যামিলিতে একবার গিয়ে দেখেছেন যে বৃদ্ধ বাপ মা যারা হচ্ছে আদালত প্রাঙ্গণে গিয়ে দাঁড়িয়ে থাকে, যাদের চোখ অন্ধ, কোনো রকম একজন আরেকজনকে ধরে গিয়ে দাঁড়ায় আছে, তাদের ইয়ে করার কেউ নাই যে কে আমাদের সন্তানকে ছাড়াবে, উকিলের কাছে দেওয়ার মতো টাকা নাই, তারপরে হচ্ছে এই যে প্রসূতি মা, সে তার দুগ্ধপোষ্য শিশু, সেই শিশুকে সে কী খাওয়ায়, সে নিজে কী খায়? এগুলি কি একবারও খোঁজ নিয়েছেন আপনারা? আপনাদের কি এখন আসমান জমিন কাঁপে না? এখন আপনাদের পায়ের নিচে মাটি কাঁপে না? এখন কি কাঁপাকাঁপি সব শেষ? কারণ আপনারা ওই যে টাকাওয়ালা গদির বিছানায় শোন, তাই কি আপনাদের কাঁপাকাঁপি সব শেষ? এই বিচার কাকে দিবে? এই বিচার আমরা কাকে দিব? একটা মেয়ে মানুষ তার স্বামীকে তার চোখের সামনে দিয়ে যখন ধরে নিয়ে যায়, এরপরে এই বাচ্চা সহ সহ একটা মানুষের সাথে মব হয়, আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে জানি। যখন আমার হাজব্যান্ডকে ধরে নিয়ে যাওয়া হলো, সেই পরিবারের উপর দিয়ে কী যায়? আপনারা একটাবার দেখার চেষ্টা করেন না যে তার অপরাধ কী, সে কি আদৌ কোনো অপরাধের সাথে জড়িত ছিল কিনা? আপনারা ওর কথা শুনে ওর ইয়ে করে আপনারা দিনের পর দিন, মাসের পর মাস, গত জুলাই থেকে আরম্ভ হয়েছে এখন পর্যন্ত আপনারা চালিয়ে যাচ্ছেন। যে ফ্যামিলি থেকে আপনারা নিয়ে যাচ্ছেন, এরকম দেখা গেছে আর্নিং সোর্স একমাত্র ওই হাজব্যান্ড ছিল, এবং সে আদৌ ওরকম কোনো অপরাধ করছে কিনা সেটা আপনারা দেখেন না। আপনারা নিয়ে মাসের পর মাস আপনারা জামিন দেন না। আপনারা জামিন করতে গেলে আপনারা মোটা অঙ্কের টাকা চান, জামিন করতে গেলে আপনার এখন টেন্ডারিং সিস্টেম হয়েছে, যে টেন্ডারিং সিস্টেমে জামিন মাসের পর মাস আপনারা আটকে রাখছেন। তো এই ফ্যামিলিগুলির কি হয়? এই যে ফ্যামিলির, আমি যখন আমার হাজব্যান্ডকে যখন ধরে নিয়ে গেল, এরপরে আমার বাচ্চা কাচ্চা সহ আমার বাসায় মব জাস্টিস হয়। আল্লাহর অশেষ রহমত যে ওই বাসায় ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সম্মান রক্ষাকারী, আমি আমার বাচ্চাদের নিয়ে কি মনে করে যেন চলে গেছি। যারা মব জাস্টিস করছে তারা জানে না যে বাসায় আমি দরজা তালা ভেঙে 20-40 জন মানুষ আমার বাসার মধ্যে ঢুকে, কেন এই নিরাপত্তা কি আপনারা দেবেন? আমরা কি মানুষ না? আপনাদের কি মনে হয় আমরা কি অপরাধী? আমরা কি মানুষ না? একটা দেশে মানুষ কি রাজনীতি করবে না? তারপরে আদালতের এমন কোনো দরজা নাই, হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, আপনার চেম্বার বলেন, প্রত্যেকটা প্রাঙ্গণে কান্নাকাটি করে আমাদের ঈদ, আমাদের এক একটা দিন, আমাদের কোন দিন কীভাবে গেছে এগুলো একবার খোঁজ নিয়েছেন আপনারা তো পারলেন না একটু মানবতা দেখাইতে। তাহলে আজকে যে মেয়েটা আত্মহত্যা করছে সে তো এমনিতে আত্মহত্যা করে নাই, তার সমাজের কথা শুনতে হয়েছে, তার সংসারের কথা শুনতে হয়েছে, তার দুগ্ধপোষ্য শিশুকে কে দুধ কিনে দেয়? এই যে ছোট একটা বাচ্চা, 9 মাসের বাচ্চা, তার মাকে কে চালায়? এই বাচ্চাটাকে কে দুধ কিনে দেয়? এই মহিলাটা কিভাবে চলে? সব কর্মীরাই কি লাখ লাখ কোটি কোটি টাকার কি বস্তা কি রেখে গেছে? সবাই কি রেখে গেছে? আপনাদের ধারণা সবাই রেখে গেলে তো তাহলে বাংলাদেশে তো কেউ গরিব থাকতো না। তাহলে তো বাংলাদেশে যে তৃণমূল যারা ছিল, তৃণমূল বলতে কিছু ছিল না, থাকতো না। আপনারা কি মনে করেন দেশ কীভাবে ভালো চলছে? এটা তো আপনি একটা অবান্তর প্রশ্ন করেন, দেশ কীভাবে ভালো চলছে? দেশে এই যে আমরা রাস্তাঘাটে যে আমরা হাঁটি, রাস্তাঘাটে হাঁটলে দেখেন তো আপনি রাস্তাঘাটে কোনো ল্যাম্প পোস্টে কোনো বাতি জ্বলে কিনা? এই এয়ারপোর্ট রোড বলেন, উত্তরা রোড বলেন, মাওয়া রোড বলেন, এই বাতিগুলি নষ্ট হয়ে গেছে, এই বাতিগুলি কি আর আদৌ ঠিক হবে? দেশটা মনে হয় যার তার হয়েছে। মানে এখন হচ্ছে যে ইয়েতে যে কয়দিন পর তো টর্চ নিয়ে রাস্তায় বেরোতে হবে। দেশের যে পরিস্থিতি, কদিন পর টর্চ নিয়ে রাস্তায় বেরোতে হবে। এই যে এয়ারপোর্টের রাস্তাগুলি ঝকঝক করতো, প্রত্যেকটা রাস্তা কি সুন্দর আলো ছিল, এখন এই ল্যাম্পপোস্টের বাতিগুলি সমস্ত কিছু আপনার অফ হয়ে গেলে, নিভে গেলে এই বাতিগুলি ঠিক করা হয় না। এরপর মেট্রো রেলের কাজ বাকি আছে, যেসব ইয়েতে সে মেট্রো রেলের এগুলি শেড দরে বিক্রি করা হইতেছে, এক এক এলাকার নেতাকর্মীরা বিক্রি করতেছে। এগুলি কি আপনার কাছে কি মনে হয়? দেশের একটা ল্যাম্পপোস্ট যেখানে আপনার সেফ না, সেখানে আমরা কিভাবে সেফ? শোনেন, আমি একটা কথা বলি, আমাদের 3 বেলা ডাল ভাত, আমাদের নিরাপত্তা, এগুলি সব যদি কেউ নিশ্চিত করে, আমরা তো সেই সরকারই চাই।